এই জন্য আমি মাঝে মাঝে বলি, নাচতে না জানলে উঠান বাঁকা, একটা প্রবাদ আছে। এখন তারা বলছে যে পুশিন এটা সেটা নিয়ে আমাদের বলতে দিচ্ছেন। আরে ভাই, যতটুকুই দিচ্ছে ততটুকুর মধ্যে আপনি পারফর্ম করেন না, ততটুকুর মধ্যে জনগণকে জানান। কিন্তু তারা তো ততটুকু সময়ও ইউটিলাইজ করে জনগণকে জানাতে পারছে না। তোমার বাড়িতে গ্যাসের চুলা আছে কিনা এগুলো নিয়ে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ টাইমে তুমি আলোচনা করো। জনগণ তারা দেখতে চায় না। জনগণ দেখতে চাই তুমি পুশিন নিয়ে কথা বলো, সীমান্ত হত্যা নিয়ে কথা বলো, জনগণের যে সকল বিষয় নিয়ে এই যে সরকার বাজেট দিয়েছে, এই বাজেটের লু ফলস কি কি আছে, এই বাজেটে জনগণের কোন কোন বিষয়গুলো তারা অ্যাড্রেস করতে পারে নাই, তুলে আনতে পারে নাই, এগুলো নিয়ে তুমি পার্লামেন্টে সরকারকে চাপ দাও, কথা বলো। বাট জামাত ইসলামের এমপিরা এই জায়গাতে তারা অনেকটাই আসলে পেরে উঠতে পারছেন না। আওয়ামী লীগ বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি নিষিদ্ধ না করলেও নিষিদ্ধের মতো আনুষ্ঠানিক ঘোষণা নাই, কিন্তু কোনো কর্মকাণ্ড কর্মসূচি কিন্তু পালন করতে দেয়নি, এবং বাড়ি থেকে তুলে তুলে গুম খুম অপহরণ মিথ্যা মামলা একবার পর্যদস্ত করে কিন্তু রেখে দিয়েছিল, এবং এই সমস্ত হাতিয়ারগুলো প্রশাসনকে দিয়ে তারা মিথ্যা মামলার ইউজ করেছিল। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আপনারা জানেন যে আমরা সাম্প্রতিক রাজনীতির ময়দানে যা যা কিছু ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে এই আয়োজনে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় সংবিধান সংশোধন কমিটিতে জামায়াতের না, এবং এই বিষয়ে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন ফারুক হাসান, সিনিয়র সহ সভাপতি ও মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আরও আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি একটু শুরুটা করব অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপনাকে দিয়েই, যেটি আসলে আমরা আজকে নির্ধারণ করেছি আলোচনার বিষয়, যে দেখলাম সংবিধান সংশোধন কমিটিতে জামায়াত জোট অংশ নেবে না তারা বলছে, এবং এর জন্য জামায়াতের আমির বলছেন যেটি যে সংশোধন যে বিষয়টি সেখানে আসলে কমিটি করার প্রয়োজন নাই, কারণ এটা একটা নিয়মিত বিষয়, এবং যদি সংস্কার হতো সেই ক্ষেত্রে হয়তো বিষয়টি বিবেচনা করা যেত। এই বিষয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। মানে এই জোটের কমিটিতে না যাওয়াটাকে কিভাবে দেখেন, কেন যাচ্ছে না বলে মনে হয়? এখানে হচ্ছে কি সংস্কার আর সংশোধন, এটার ভিতরে পার্থক্যটা কি, এটা ডাক্তার শফিক সাহেবকে নিরূপণ করেছেন, নিরূপণ তো করেননি। এখন সংশোধন, আপনি অনেক ক্ষেত্রেই তো সংশোধন আসবে। বিগত সরকারের আমলে যে সমস্ত তাদের একদলীয় শাসককে অনুমোদন দেওয়ার জন্য সংবিধানটা তারা সংশোধন করেছে, তো সেইটা তো পরিবর্তন প্রয়োজন। এখন আপনি এটাকে পরিবর্তন বলবেন, বলা যায় বিয়োজনও বলা যায়, সংস্কারও বলা যায়, সংশোধনও বলা যায়। নতুন কিছু তো আসছে, এটা পরিবর্তন করে, তো নতুন কিছু যখন আসবে সেটা বেটার আসবে। এখন জামাত ইসলামের এই গণভোট এবং সংবিধান সংস্কার, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে বিচার বিভাগ, এই সমস্ত নিয়ে তাদের যে ব্যাপারটা, এরা এটা নিয়ে স্ট্যান্ডবাজি করতে চাচ্ছে। স্ট্যান্ডবাজি করে প্রথম থেকে আমি খেয়াল করছি, একবারে ঐক্যমত কমিশনের ওখান থেকেই স্ট্যান্ডবাজি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। তারা যদি গঠনমূলক বিরোধী দল হতো, অবশ্যই সংবিধান সংশোধন কমিটি বলেন, আর সংবিধান সংযোজন কমিটি বলেন, আর সংবিধান বিয়োজন কমিটি বলেন, আর সংবিধান সংস্কার কমিটি বলেন, আর সংবিধান সংশোধন কমিটি বলেন, তাদের অবশ্যই সেখানে যাওয়া উচিত, যে তাদের কোন কোন বিষয়ে তারা কি ধরনের পরিবর্তন চাচ্ছে আর বিএনপি কি ধরনের পরিবর্তন চাচ্ছে, এগুলো ধারাবাহিকভাবে আলোচনা হওয়া উচিত জাতির সামনে। আলোচনা হয়ে তখন যেটা সর্বোচ্চ গ্রহণযোগ্য সেটা তো এই জায়গাটাতে একটা ধরনের মানে আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে। পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সরকার আসলে সদিচ্ছা প্রকাশ করছে না এই বিষয়গুলোতে। আবার দেখা গেছে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, ওনারা হয়তো যেভাবে বাস্তবায়ন করতে চাচ্ছেন সেটিতে আবার জামায়াত দেখা যাচ্ছে যে বিরোধিতা করছে। এই জায়গাটার আসলে তাহলে ফয়সালা না, এখানে ফয়সালা অবশ্যই আলোচনা টেবিলে ফয়সালা করতে হবে। আলোচনার টেবিলে জামাত যা চাবে সেটাই যে বৈধ, একবারে জনগণের জন্য খুব সুবিধা তা তো না। আর বিএনপি যেটা চাবে সেটা জনগণ সুবিধা বঞ্চিত একনায়কতন্ত্রকে একবার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি চাচ্ছে, সেরকম কিন্তু না। তো সেরকম যেহেতু না, অতএব অবশ্যই আলোচনার টেবিলে যেতে হবে। আলোচনা ছাড়া বাংলাদেশে কোনো সমস্যার সমাধান সম্ভবপর নয়, মানে আপনার ঐক্যমতের ভিত্তিতে। বিশৃঙ্খলা তো করাই যায়, ইস্যু তৈরি করা যায়। ধরেন বিরোধীর জোট যদি এই কমিটিতে না যায়, কমিটি থেকে যেই ধরনের ফলাফলগুলো আসবে সেগুলো নিয়ে আসলে তারা যদি ভবিষ্যতে প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আসলে যারা যাবে তাদের প্রশ্নের তো কোনো যৌক্তিকতাই নাই, কারণ প্রশ্ন করার তো একটা প্ল্যাটফর্ম আছে, একটা সংশোধন কমিটি আছে, সেই সংশোধনের দিন আছে, তারিখ আছে, ধার্যভাবে সেখানে যেতে হবে, যেহেতু সেখানে বসতে হবে।
বসে তো সেখানে আলোচনা জি, করতে অনেক হবে। ধন্যবাদ। ফারুক হাসানের কাছে যাই। আমরা দেখছিলাম যে সংস্কার ইস্যুতে তো আসলে 24-এর পর সবাই একটা পক্ষই ছিল, কিন্তু সেটি আসলে দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং এই যে সংবিধান সংস্কার সংশোধন সবকিছু নিয়ে আসলে একটা ভাগাভাগি আসলে বলা যায়। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24 এর সম্মানিত দর্শক এবং আমার সহ-আলোচক পাপি আপাকে। আসলে দেখেন, সংবিধান সংস্কার এবং সংবিধান সংশোধন এটা দুটো বিষয়। এই দুটোকে এক করা, গুলিয়ে ফেলা, এটা কোনোভাবেই আসলে আইনগতভাবে যদি আমরা ব্যাখ্যা প্রদান করি তাহলে এক হবে না। যারা এটাকে গুলিয়ে ফেলেন যে সংশোধন, সংস্কার, যোজন, বিয়োজন সবকিছু এক না, বিষয়টা এমন না। ধরেন আমরা শুরু থেকেই সংস্কারের পক্ষে ছিলাম এবং এই গণ-অভ্যুত্থান, এতগুলো মানুষের জীবনদান সবকিছুই কিন্তু সংস্কারের জন্যই হয়েছে। যে এই বাংলাদেশে এই জঞ্জাল যতগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে, এই সেক্টরগুলো থেকে, এই জঞ্জাল থেকে বাংলাদেশটাকে বের করার জন্য আমাদের সংস্কার প্রয়োজন, নট সংশোধন। জি, এখন কথা হলো এই সংস্কারের জন্যই মূলত গণ-অভ্যুত্থান হলো, গণ-অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম আসলো, তারপরে নির্বাচন, গণভোট পরবর্তী সময়ে আজকে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই যে এতগুলো আমরা ধরেন যে স্টেপ আমরা পার করে কিন্তু আজকে এই পর্যন্ত আসছি। এখন কথা হচ্ছে বর্তমান যারা বিরোধী দল, এরা প্রত্যেকটা সেক্টরে হয় তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে, নয়তোবা তারা এক প্রকারের নেগোসিয়েশনের মধ্য দিয়ে তারা এই পর্যন্ত আসছে। এখন আপনি তো আগেই হয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অথবা আপনি নেগোসিয়েশন করেই ফেলেছেন। সুতরাং এখন আর ওই গোয়ার্তমি করা বা আমি মানবো না, থাকবো না, এগুলো করা স্রেফ এক প্রকারের রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমি মনে করি। দেখেন, আমরা কিন্তু গণ-অভ্যুত্থানের পরে বলেছিলাম এবং জনগণের প্রত্যাশা ছিল, কি ছিল, যে জনগণ চেয়েছিল একটি বিপ্লব পরবর্তী সময় বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার হয় নাই। এর দায়ী কার, এটা নিয়ে আলোচনা করতে গেলে হয়তো আলোচনা আরেক দিকে চলে যাবে, দায়ী সবারই আছে কম বেশি। কিন্তু বিপ্লবী সরকার হয় নাই, হয়েছে কি একটা নিয়মতান্ত্রিক সরকার। কিন্তু জনগণের প্রত্যাশাটা ছিল না। এরপরে আপনি যদি এই গণভোট কিংবা এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন এবং গণভোটের পরে গণভোট সংক্রান্ত যে ফলাফল, এই ফলাফলের আলোকে ওই সরকার কিন্তু আমরা চেয়েছিলাম। ধরুন যে সংবিধান সংস্কার সভা হবে, এই সভা তো বিরোধী জোট বা বিরোধী দলের আদায় করতে পারে নাই। এই যে বললাম, এই জন্য হয় তারা একটা নেগোসিয়েশন ফরম্যাটে ঢুকে গিয়েছে, নয়তোবা তারা নতি স্বীকার করেছে বা পারে নাই, তাদের ব্যর্থতা। সুতরাং এখন সরকার গতকালকে সম্ভবত আইন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি করেছে। এই কমিটিতে তারা নাম দেন নাই বা তাদের কাউকে এখানে অন্তর্ভুক্ত করেন নাই। বাট এর আগে যতগুলো কমিটি হয়েছে প্রত্যেকটা কমিটিতেই জামাতের প্রতিনিধি বা বিরোধী জোটের প্রতিনিধি ছিল। তো এটাতে কেন নাই, তাদের ব্যাখ্যা তারা দিবে। এখন আমাদের কথা তো ভাই পরিষ্কার, আমরা হক কথা বলি, সঠিক কথা বলি। এজন্য অনেক সময় আমাদেরকে গুপ্ত বলেও গালি দেয়, অনেক সময় আমার বলা হয় বিএনপির দালাল। মানে আমরা খুব মহা মুসিবতে আছি এক প্রকারে আসলে, মানে ডানে বলবেন না বামে বলবেন। এই জন্য আমরা বলতে চাই, শুরুতেই আপনারা অলরেডি ওই জায়গা থেকে ধরেন যে ডাইভার্ট হয়ে গেছেন। আর ডাইভার্ট হওয়ার পরে এখন যতই বক্তব্য দেন না কেন কার্যকর হবে না। এখন আমার যেটা আসলে পরিষ্কার বক্তব্য, এখন আমরা যে জায়গাতে আছি এই জায়গাতেই আলোচনা করে যতটুকু আসলে কল্যাণকর জনগণের জন্য করা যায় ততটুকুই করতে হবে। কিন্তু আসলে আফসোস, সামনে আমরা যা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের জন্য শুভকর না। আজকে দেখলাম আওয়ামী লীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাট বিএনপির লোকজন ওই আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত নেতার মুক্তির জন্য বিক্ষোভ করছেন। এই যে প্রত্যেকটা পত্রপত্রিকায় আসছে। আবার আওয়ামী লীগ, বিএনপির অনেক নেতা বলছেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নির্বাচনে। আবার একদিকে তারা তাদের ধরেন যে ওই কি বলে রেজিস্ট্রেশন মানে বাতিল করে রেখেছেন, সংসদে আইনও পাশ করেছেন। এই যে আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগের বিষয়ে সরকারের পরিষ্কার কোনো অবস্থান নেই বা একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থা তৈরি করে তারা এটাকে নিয়ে মানে রাজনীতির মাঠে জিয়ে রাখতে চায় কিনা, এইগুলো অনেক প্রশ্ন আছে। কিন্তু এই প্রশ্নগুলো রাখলে তো আলটিমেটলি বিএনপি সরকার ক্ষতিগ্রস্ত হবে। আমাদের কথা হচ্ছে রাজনীতির মাঠে রাজনীতিকভাবেই মোকাবেলা করতে হবে, খেলতে হবে। আপনি যদি এই রাজনীতির মাঠে অন্য গুটি দিয়ে খেলতে যান তাহলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়বেন। কেন মনে হচ্ছে না যে আওয়ামী লীগ নিয়ে আসলে সরকার এখন পর্যন্ত যথেষ্ট মানে কোনো অ্যানসার আসলে দিতে চাচ্ছে? মানে এটা কেন মনে হচ্ছে না? এটা সরকার এক প্রকারের মানে ট্রাম্প কার্ডের মতো এই জিনিসটাকে রাখতে চাই। কেন রাখতে চাই এই প্রশ্নটাই তো আমরা করতেছি। যেমন বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকারের আসলে লাভ কতটা? আওয়ামী লীগ জামাত নামক একটা ট্রাম্প কার্ডকে মাঠে রেখেছিল। ধরেন যে জামাতকে কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ করে নাই, নিষিদ্ধ তো করলো এই গণঅভ্যুত্থানের 3-4 দিন আগে। বাট এই 15-16 বছর আওয়ামী লীগকে জামাতকে নিষিদ্ধ করেছিল, করে নাই। কিন্তু বক্তৃতা বিবৃতি সব জায়গায় খালি জামাত জামাত জামাত। এরকম কিন্তু 17 বছর আওয়ামী লীগ এই জামাত নামক ট্রাম্প কার্ডটাকে রাজনীতির মাঠে রেখে একটা খেলা খেলেছে। আমরা বিএনপির প্রতি আহ্বান রাখবো, বিএনপি জামাত আওয়ামী লীগ বিএনপি এক রাজনৈতিক দল নয়, এটা আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই। এই জন্য আমরা বিএনপির বন্ধুদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা দয়া করে এই প্রশ্নটাতে একটা পরিষ্কার অবস্থান নেন। আপনারা আসলে কি চান, তাদের বিষয়ে আপনাদের ভিতরের চিন্তাটা কি, আপনাদের মননে মস্তিষ্কে কি রয়েছে এটা জনগণকে জানান। কিন্তু আপনারা যদি এরকম বিচারিতা করেন বা আপনাদের যদি স্ববিরোধী অবস্থান জনগণের সামনে পরিষ্কার হয়ে যায় তাহলে তো জনগণ আসলে আপনাদের নিয়ে মানে ওই আশ্বস্তের জায়গায় তারা থাকতে পারে না।
আপনারা একদিকে তাদের বিরোধিতা করবেন, আরেকদিকে তাদেরকে মিটিং মিছিল করতে দেবেন, একদিকে বলবেন তারা নিষিদ্ধ, আরেকদিকে বলবেন তাদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। এই যে একটা অবস্থান, আমাদের কথা হচ্ছে যদি তারা সুযোগ দিতে চান তাদেরকে পরিষ্কার করে দেন যে না, ওদের রাজনীতি করার অধিকার আছে, ওদের আপনার রেজিস্ট্রেশন যেটা ইতিমধ্যে বাতিল করেছেন বা নির্বাহী আদেশে তাদের উপরে যে একটা মানে ইনজাংশন আছে এটা প্রত্যাহার করে নেন। স্থানীয় সরকার নির্বাচনে অনেকে হয়তো অংশগ্রহণ করতে পারে, এরকম একটা আলোচনাও কিন্তু হ্যাঁ, এটা তো ওরা বলছে যে আওয়ামী লীগের যে কেউ চাইলে শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। জি, এই বিষয়টাকে তাহলে কিভাবে দেখেন? এটাই তো বললাম, জি। সরকারকে এটা ক্লিয়ার করতে হবে, জি। তারপরে আমরা আমাদের বক্তব্য দিব যে সরকার আসলে কি চাই, আওয়ামী লীগকে কি ওপেন করতে চাই। আপনি ধরেন যে তাকে বলছেন আপনি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, জি। আরেকদিকে বলছেন তারা রাজনীতি করতে পারবেন না, কারণ ওদের উপরে ইনজাংশন। তো আরে ভাই, আপনি যদি তাকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতেই দিতে চান তাহলে তার উপরে ইনজাংশন থাকবে কেন? ইনজাংশন প্রত্যাহার করে নেন। তাকে আপনি পার্লামেন্টে আইন করে কেন নিষিদ্ধ করছেন তাদের কার্যক্রমে? এটা তো হতে পারে না। জি। কারণ রাজনীতির অন্যতম একটা পার্ট হচ্ছে ইলেকশনে অংশগ্রহণ করা। তাহলে আপনি রাজনীতি ব্লক করে দিয়ে তার ভিতরের যে এলিমেন্ট, ওই এলিমেন্টগুলোকে ওপেন করে দিচ্ছেন, ওই উপাদানগুলোকে ওপেন করে দিচ্ছেন। এটা তো এক প্রকারের মানে ভণ্ডামি, এটা হতে পারে না। আপনারা একটা জায়গায় থাকেন, হয় ইয়েস অর নট। যদি ইয়েসে থাকেন অসুবিধা নেই, আর যদি নট বলেন তাহলে ফুল স্টপ মেরে দেন। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দা পাপি। আপনার কাছে আসি, দুইটা প্রশ্ন। একটা যেটু এখান থেকে আসছিল যে আওয়ামী লীগ ইস্যুটা আসলে সরকার জিয়ে রাখছে কিনা, কোনো লাভ ক্ষতি আছে কিনা এখানে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলছিল স্পেশালি সরকার দলীয় পক্ষ থেকে যে বিরোধী দল আসলে যে বিষয়গুলো নিয়ে বিরোধিতা করবার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে তারা খুব একটা করছে না, শুধুমাত্র সংস্কার সংশোধন এই ইস্যুগুলোই নিয়ে তারা পড়ে আছে। কিন্তু জামাতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেমন ধরেন সীমান্তে পুশিন হত্যা, এই বিষয়গুলো নিয়ে তারা আসলে আরো সরব হতে চায় বা সংসদে কথা বলতে চায়, কিন্তু সেখানে তাদেরকে একটা বাধা আসলে দিয়ে রাখা হচ্ছে। এই বিষয়ে আপনার একটু মতামত। এই যে বাধা দিয়ে রাখা হচ্ছে জি। সীমান্তের এই পুশিন পুশব্যাক এইসব নিয়ে আপনি যে বললেন, জি। ডিপ ফ্রিজ দরকার, ওভেন দরকার, পর্দা দরকার, অফিস দরকার, এইসব নিয়ে কিন্তু পার্লামেন্টে জামাত ইসলামের এমপিরাই আলোচনা করছে। জি। আবার 71 সালে বাবা মারা গেছে, আর জন্ম হয়েছে জি, আমি সেই বিষয়েও আসবো। এটা আবার মুক্তিযোদ্ধা পরিবার। জি। তাহলে একটা সংসদের এই যে ভুল তথ্য, নিজের জন্মদাতার পরিচয় নিয়ে তো এখন প্রশ্ন দেখা দিবে যে ডিএনএ টেস্ট করা দরকার, যে আসলে তার বাবাটা কে। 71 সালে বাবা মারা গেল, আর 81 সালে জন্ম হলো, 81 সালে সেই জন্মের ছেলে হচ্ছে পার্লামেন্টে এমপি হয়েছে, এবং মেম্বার অফ পার্লামেন্টস হয়ে সে চিৎকার চেঁচামেচি করে বাবার মৃত্যু 71 সাল, জন্ম 81 সাল। জি। এতে এটা তো একটা হাস্যস্করের অট্টহাসির খোরাক জন্মিয়েছে প্রথমত। আর দ্বিতীয়ত আপনি আরেকটা যেটা বললেন, আপনার আরেকটা প্রশ্ন ছিল যে সীমান্তে পুশিনের ব্যাপারে তাদেরকে কথা এগুলো বলতে ব্যাপার দেয়া নিয়ে হচ্ছে শুনে না, ইন্ডিয়ার সাথে তারা এই সরকার আসার আগে থেকে তারা জড়িত, রিলেটেড জামাত ইসলাম, এবং তাদের সাথে সম্পর্ক শিথিল করে কিভাবে ক্ষমতায় আসা যায়, কিভাবে এই গত নির্বাচনে বিরোধী দল হওয়া যায়, এইসব ব্যাপার নিয়ে তারা প্রক্রিয়াধীন তাদের আলাপ আলোচনা ছিল। যার কারণে দেখেন তৃণমূলের মমতা ব্যানার্জিকে নিয়েও তারা সেগুলো কোনো কথাবার্তা হট্টগোল করেনি। আজকে মুসলমানদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেটা নিয়েও কিন্তু তারা সেইভাবে যেভাবে করার কথা সেভাবে কিন্তু করেনি। যেভাবে বিড়ির দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই। তামাকের দাম বাড়লো কেন, তারেক রহমান জবাব চাই। আবার বলে কোনো বিড়িখোর, তামাকখোর, গাঁজাখোর জামাত ইসলামে নাই। এরা ভোরবেলা উঠে, মধ্যরাতে উঠে তাহাজ্জুদ থেকে শুরু করে সব নামাজ টাইমলি পড়ে। তাহলে ওই দাম বাড়লে তোমার সমস্যাটা কি, এটা একটা বোঝার ব্যাপার। এখন স্থানীয় নির্বাচন আমি শেষ থেকে শুরু করি। স্থানীয় নির্বাচন নিয়ে যেটা বললো যে আওয়ামী লীগ নির্বাচন বিএনপি করাতে চাইলে ঘোষণা দিয়ে করাই দেব, ঘোষণা দিয়ে করা না করার ব্যাপার না। একটু অতীত ইতিহাসটা 18 সালটা মনে করার জন্য আমার বন্ধুকে আমি অনুরোধ করব যে 18 সালের নির্বাচনে জামাত ইসলাম তাদের কিন্তু সবই বাতিল, নিবন্ধনও বাতিল, প্রতীকও বাতিল। তো তারা বিএনপির সাথে সমঝোতা করে কিছু ধানের শীষ প্রতীক নিয়ে গোলাম পরোয়ার সাহেবরা নির্বাচন করছিল, আর বাদ বাকিগুলো সব আপেল মার্কা প্রতীক নিয়ে সারা বাংলাদেশের বেশ কিছু সিটে তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছিল। তো তখন আওয়ামী লীগ নামক যে দানব সরকারটি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, সেই দানব সরকার কিন্তু ওদের মনোনয়ন বাতিলও করেনি, রেজিস্ট্রেশন বিহীন হওয়ার পরও, নিবন্ধন বাতিল হওয়ার পরও, প্রতীক স্থগিত থাকার পরও তারা নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা প্রদান কিন্তু করেনি। এই সত্যটা এবং এই বিষয়টা, এটা চিন্তা করতে হবে ওনাকে। তাহলে জাতীয় নির্বাচনী বলেন আর স্থানীয় নির্বাচনী বলেন, আপনি কোন আইনের বলে, কিসের ভিত্তিতে স্বতন্ত্র পদপ্রার্থী, স্বতন্ত্র প্রতীক, নির্দলীয় পরিচয় করতে দেওয়ার ক্ষেত্রে আপনি প্রতিবন্ধকতা কে নিয়ে সৃষ্টি করবেন, কোথা থেকে সৃষ্টি করবেন? জামাতকে তো সৃষ্টি করতেই পারেনি, জামাত তো দ্বিধাহীন চিত্তে নির্বাচন করেছে এবং তাদের আমাদের দলের প্রতীক নিয়েও করেছে। তাহলে এই বিষয়টা হচ্ছে চিন্তা করতে হবে যে বাংলাদেশে নতুন বন্দোবস্ত আমি চাই,
কিন্তু নতুন বন্দোবস্তে এমন চাও না যে আমি আপনাকে পছন্দ করি না, গুলি করে মেরে ফেলে দেব, নিজের হাতে অস্ত্র তুলে নেব, নিজের মন মতো আমি সংস্কার চাইব, নিজের কিভাবে সুবিধা হয় সেই রকম আমি সংশোধনী চাবো, এইটা হলো না। তাহলে এখানে হলো কি, খোলা মনে আসলো না। আজকে জুলাই আগস্টের অভ্যুত্থান যেমন 7 দফাতে মুক্তিযুদ্ধের সময় ছিল, অনেক সময় 11 দফা ছিল, জিয়াউর রহমানের সময় 19 দফা ছিল। তো এই জুলাই আগস্টের অভ্যুত্থানে কি করে দফা ছিল? দফা একটাই, শেখ হাসিনার বিদায়। দফা একটাই, হাসিনা মুক্ত বাংলাদেশ। দফা একটাই, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। তাহলে আজকে এই যে আপনার এজেন্ডা নিয়ে চলে আসলো ঝুড়ি ভরে, বিদেশ থেকে কিছু ফর্মুলা নিয়ে ঐক্যমত কমিশন, এই এজেন্ডাটা কি আপনি মনে করেন নতুন করে আসছিল? আসে নাই। 1-11 কথা মনে করেন, আওয়ামী লীগের ভিতরে সংস্কারপন্থী ছিল, বিএনপির ভিতরে সংস্কারপন্থী ছিল, এবং দুইটার ভিতরেই দলে আলাদা কমিটি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের বাইরে একটা কমিটি তৈরি করা হয়েছিল, এবং আওয়ামী লীগের নেতৃত্বের বাইরের চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সেটা করে উঠতে পারেনি। কিন্তু তৃণমূল বেগম খালেদা জিয়ার পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে এমনভাবে ছিল যে তখন -2 কোনোভাবেই মঈনের সরকার, ফখরুদ্দিনের সরকার করতে পারে নাই। এটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। একটা নির্বাচিত সরকার এমন কিছু করবে না যাতে অদূর ভবিষ্যতে বিচারের কাঠগড়ায় নির্বাচিত সরকারকে দাঁড়াতে হয়। আবার যে বিরোধী দল আছে তারাও এমন চাওয়া চাবে না যে চাওয়াটা শুধু তাদের দলীয় সার্কেলের ভিতরে, বাউন্ডারির ভিতরে, সীমারেখার ভিতরে সীমাবদ্ধ থাকে। এরকম চাহিদাও চাওয়া কিন্তু ঠিক হবে না। তারপরে সংস্কার, জুলাই আগস্টের যে হাসিনার যে বিদায় হলো, এই বিদায়টা তো আর কাগজে কলমে লিখিত ছিল না, এবং এটা কোনো রাজনৈতিক এজেন্ডাও কিন্তু না। সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকল মানুষের এজেন্ডা, যার কারণে তো ছাত্র এবং জনতা এই কথাটা কিন্তু বলা হয়, কোনো দলের কথাটা বলা হয় না। এই জন্য হয় কি, আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আমি স্বৈরাচারী হব না, তার মানেই শুধু সংস্কার না, আপনার মনের মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলে আওয়ামী লীগ যে জামাতকে ভোট করতে দিল প্রতীকবিহীন ছাড়াও আপেল মার্কা প্রতীকী এবং বিএনপির সাথে, তারা তো ঠেকাতে যায়নি। তাহলে আপনি এখন ঠেকাতে চাচ্ছেন আওয়ামী লীগকে। তা আওয়ামী লীগকে ঠেকাতে চাইলে আপনি কিভাবে ঠেকাবেন, ওইটা বাইর করতে হবে। প্রথম হচ্ছে বিচার ব্যবস্থা। আপনি যে মামলাগুলো করেছেন, একটা শেখ হাসিনার সাথে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসামি, কখন এটা হতে পারে না। যারা প্রকৃত আসামি, প্রকৃত দোষী, প্রকৃত রাষ্ট্রীয় ক্ষমতাটা এক্সারসাইজ করেছে, তাদেরকে দিয়ে চার্জশিট, তাদেরকে দিয়ে বিচার করতে হবে। সাধারণ মানুষকে এভাবে ঢুকাতে হবে না। আর পদ্ধতি বাতলাতে হবে যে আওয়ামী লীগ এগুলো করে গেছে, তারপরে কোথাও কোথাও উদারতা ছিল, আর আমরা যেগুলো করতে যাব সেগুলা অদূর ভবিষ্যতে গণতন্ত্রহীনতার পরিচয়, সংবিধানহীনতার পরিচয়, এবং আমাদের স্বৈরাচার মানসিকতার পরিচয়ে বিচারের কাঠগড়ায় যাতে দাঁড়াতে না হয়। অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে এসেছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশে। যাব আলোচনায়। ফারুক হাসান, আপনার কাছে যাই। দুটো বিষয়, একটা হচ্ছে জামায়াত এবং বিরোধী জোট যেটা বলছে যে সীমান্তে পুশিন হত্যা নিয়ে তারা আসলে কথা বলতে পারছে না সংসদে, এটি একটা বিষয়, কি বলবেন এই বিষয়ে? আরেকটি বিষয় হচ্ছে যে সংসদে এখন আমরা একটু হাস্যরস ছড়িয়ে যাবে এই টাইপের অনেক বিষয় দেখতে পারি। যেমন আপাও কিছুক্ষণ আগে বলছিলেন যে বাবা যুদ্ধে শহীদ হয়েছেন, এটি বলছেন, কিন্তু ওই জামায়াত এমপির দেখা গেছে জন্মই হয়েছে 1981 সালে। এবং আরও কিছু বিষয় আছে, যেমন মনিরুল হক চৌধুরীর বক্তব্য নিয়ে অনেক উত্তেজনা হয়েছে। এছাড়া দেখলাম জামায়াত এমপির শব্দ, এমন অশ্লীল শব্দ তিনি ব্যবহার করেছেন, সেটি আসলে পরবর্তীতে এক্সপাঞ্জের নির্দেশ দিয়েছেন স্পিকার। সংসদটাকে কি আসলে তারা বুঝতে একটু কোনো সমস্যা হচ্ছে কিনা, কি মনে হচ্ছে আপনাদের কাছে ভিউয়ার হিসেবে, একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। তার আগে আমি আপার বেশ কয়েকটি বিষয় লিপিবদ্ধ করে রাখছি, এটা মনে করি যে বলা দরকার। জামাতের যে বিষয়টা বললেন, দেখেন জামাতের যারা এমপি নির্বাচিত হয়েছে, আমি মনে করি অধিকাংশই বিগত সময়ে রাজনীতির ফিল্ডে রাজনীতি করা বা রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন, এটা আসলে তারা করতে পারে না বা সুযোগ হয় নাই। এবং অনেকেই হয়তো ওদের যে সামাজিক কিংবা ধরেন যে আপনার বিভিন্ন ধরনের ধরেন যে মানবসেবী যে সংগঠনগুলো, এই সংগঠনগুলো পরিচালনা করেছে এরকম এই ব্যক্তিগুলো ধরেন যে আজকে পার্লামেন্টে নির্বাচিত এমপি হয়ে আসছেন, তো সেই জায়গা থেকে অনেক কিছুই তারা বুঝে উঠতে হয়তো বা পারে নাই। তবে আমি মনে করি তাদের জায়গা থেকে যে ধরনের রোল প্লে করা দরকার, যে ধরনের পারফর্ম করা দরকার, এটা আসলে তারা করতে পারছে না। কারণ আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি তো জামাতের কেউ না বা জামাতের প্রতিনিধিও না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, নাচতে না জানলে উঠান বাঁকা, একটা প্রবাদ আছে। এখন তারা বলছে যে পুশিন, এটা সেটা নিয়ে আমাদের বলতে দিচ্ছেন। আরে ভাই, যতটুকুই দিচ্ছে ততটুকুর মধ্যে আপনি পারফর্ম করেন না, ততটুকুর মধ্যে জনগণকে জানান। কিন্তু তারা তো ততটুকু সময়ও ইউটিলাইজ করে জনগণকে জানাতে পারছে না। এই যে জামাতের এমপিরা দেখলাম যে অনেকেই কি ওভেন চাচ্ছে, কেউ আরো কি জানি চাচ্ছে। এখন এটা নিয়ে ধরেন যে দুটো বক্তব্য। প্রথমত হচ্ছে
জামাত ইসলাম কিন্তু নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছে তারা ইলেক্টেড হলে সরকারি যে প্লট, এই প্লট তারা নেবে না এবং ট্যাক্সবিহীন গাড়ি নেবে না। তারা কিন্তু এখানে এখন পর্যন্ত স্থির। এটা ধরেন যে সোশ্যাল মিডিয়ায় গুলিয়ে ফেলে অনেকেই আমরা এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করি, বাট এটা কিন্তু ভিন্ন ইস্যু। একটা হচ্ছে আপনার সরকারি প্লট, যেটা প্রত্যেকটা এমপিকে স্থায়ীভাবে দেওয়া হয়, ওটা কিন্তু আর ব্যাক নেওয়া হয় না। আর ট্যাক্সবিহীন গাড়ি এটাও কিন্তু স্থায়ী, পার্মানেন্ট, আপনি মানে আপনাকে দিয়ে দেওয়া হলো। আরেকটা হচ্ছে না, এটাই ট্যাক্সটা শুধু ফ্রি হয়, আমার ওটাই তো, টাকা গাড়িটা আপনি কিনবেন মানে ট্যাক্স ফ্রি আর কি, এটা তো আপনিই কিনলেন, আপনার মালিকানা। আর যেটা হচ্ছে সরকারিভাবে আপনি আপনার ডিউ টাইম ইউজ করার জন্য, যেমন সরকারের প্রত্যেকটা এমপিকে ওই বাংলো দিয়েছে বা ওই যে ফ্ল্যাট দিয়েছে ন্যাম ভবনে, এটা কিন্তু সরকারের বাসভবন, বাট আপনি যতদিন এমপি থাকবেন ততদিন ওই ভবনে থাকবেন। আরেকটা হচ্ছে সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত গাড়ি, আপনার এমপি সিট যতদিন থাকবে ওই গাড়িটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, এই যে পার্লামেন্টে আইন করেছে যে সরকারি প্লট নেবে না এবং ট্যাক্সবিহীন গাড়ি নেবেন, এটা তো বিএনপি জামাত সহ মিলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই আইনটা জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে পাশ করছে। পাস করেছে এবং এখন বিএনপিও এই বিষয়ে কিন্তু একমত, জামাতও একমত। কিন্তু এখন এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের একটা ধরেন যে দুটো বিষয়কে গুলিয়ে ফেলে এক প্রকারের জামাতকে নেতিবাচকভাবে মানে এই পয়েন্টে তুলে ধরার চেষ্টা করলে এটা উচিত না। আমি মনে করি যেটা সত্য সেটা সত্য বলতে হবে। যেমন জামাত ইসলামের যে এমপিরা এই ধরনের বক্তব্য দিচ্ছেন কার্যত পক্ষে আমরা মনে করি এই বক্তব্যগুলো দেওয়া উচিত না, জনগণ এটা চাই না। কিন্তু উনি ইলিগাল কিছু বলেন নাই। যদি আপনি নিয়মতান্ত্রিক পন্থায় যান যে না ওনার দলীয় স্ট্যান্ড ছিল এটা, বাট উনি তো এটার বাইরে গেছেন, এই বিষয়টা কিন্তু এমন না। ওনাদের দলীয় স্ট্যান্ড যেটা ওটা কিন্তু ওনারা এখনো ওই জায়গায় বিলং করেন। বিএনপির স্ট্যান্ড কিন্তু এটা যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, সরকারি প্লট নেব না, ওরাও নেয় নাই। বাট এই বিষয়টা কিন্তু টোটালি ভিন্ন। কিন্তু তারপরেও জনগণ বলছে যে না, তোমাদের এই লাইনে যাওয়াই উচিত না, কারণ আমরা একটা দেশকে নতুন করে বিনির্মাণের পথে আমরা যাত্রা শুরু করেছি। তোমরা যদি এখন ওভেন নিয়ে এখানে আলোচনা করো, তোমার বাড়িতে গ্যাসের চুলা আছে কিনা, এগুলো নিয়ে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ টাইমে তুমি আলোচনা করো, জনগণ দেখতে চায় না। জনগণ দেখতে চাই তুমি পুশিন নিয়ে কথা বলো, সীমান্ত হত্যা নিয়ে কথা বলো, জনগণের যে সকল বিষয় নিয়ে এই যে সরকার বাজেট দিয়েছে, এই বাজেটের লু ফলস কি কি আছে, এই বাজেটে জনগণের কোন কোন বিষয়গুলো তারা অ্যাড্রেস করতে পারে নাই, তুলে আনতে পারে নাই, এগুলো নিয়ে তুমি পার্লামেন্টে সরকারকে চাপ দাও, কথা বলো। বাট জামাত ইসলামের এমপিরা এই জায়গাতে তারা অনেকটাই আসলে পেরে উঠতে পারছেন না। হয়তোবা নতুন বা নবীন হতে পারে, কিংবা ধরেন যে অভিজ্ঞতার ঘাটতি হতে পারে, কিংবা অন্য কোনো কারণে থাকতে পারে, আমি জানি না। বাট বিরোধী দলের জায়গা থেকে যে পারফর্ম করা দরকার এইখানে তারা যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এবার আসেন, আমার আপা যেটি বললেন যে জামাত ইসলাম 2018 সালে বিএনপির সাথে জোট করে বিএনপির প্রতীকে নির্বাচন করেছে, তিনি ওই ঘটনাটাকে রিলেট করে বর্তমানে আওয়ামী লীগের এই প্যাটার্নটাকে আমি আপেল মার্কা প্রতীক নিয়েও করছে, তো যারা স্বতন্ত্র তারা আপেল পাইছে, আপেল মার্কা প্রতীক সারা বাংলাদেশে একসাথে নিছে। যাই হোক, তাহলে আপেল নিছে আমরা কয়েকজন বোধহয় ধানের শীষ আর বাকির আপেল, এই তো ম্যাক্সিমাম আপেল। ওকে, তাহলে মানলাম দুটো প্রতীক নিয়ে, যেহেতু তাদের প্রতীক ছিল না। এখন দেখেন, নিবন্ধন আর একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম শেষ করে দুটো আলাদা বিষয়। কেন? জামাত ইসলামের কার্যক্রম আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই, শুধুমাত্র নির্বাচন কমিশন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছে। নিবন্ধন দ্যাট মিনস আপনি আপনার পলিটিক্যাল পার্টি যে মার্কা, যে সিম্বল, প্রতীক, এই প্রতীক নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন না। এটা ছিল আওয়ামী লীগের আমলে জামাতের উপরে। আর এখন যেটা হয়েছে, এখন হচ্ছে বর্তমান সরকার পুরোপুরি আওয়ামী লীগের যে পলিটিক্যাল কার্যক্রম, এই কার্যক্রমকে নিষেধাজ্ঞা জারি করেছে, বা কার্যক্রমে নিষিদ্ধ। মানে ওইটা আর এটা কিন্তু এক বিষয় না, মানে এটা একবারে মূল গোড়াটাকেই তারা ব্লক করে দিয়েছে। এটাই তো বলছি, জামাত ইসলামের কার্যক্রম নিষিদ্ধ করা, জামাতে তো কার্যক্রম নিষিদ্ধ ছিলই। আপনি তো বলছেন নিষিদ্ধ ছিল, সঠিকভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারে। জামাতের কার্যক্রম সরকার নিষেধাজ্ঞা দেয় নাই, শুধুমাত্র নির্বাচন। এর আগে যে বক্তব্যটা আপনি দিলেন, আগেই তো বলছি, এর আগে আপনি বললেন যে জামাত সঠিকভাবে নিজেকে তৈরি করতে পারে নাই, যেহেতু তারা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারে নাই, বিধায় তারা ট্রেন্ড হয়ে ওঠে নাই, নেতা কি এমপি কি। জামাতের যারা এমপি হয়েছে, এই এমপি গুলো কোথাও নিষিদ্ধ ছিল না, এই পার্লামেন্টে তারা সঠিকভাবে রোল প্লে করতে পারছে না। এই জন্য আমি বলছি যে তারা রাজনৈতিকভাবে তাদের যে চর্চা, ওই চর্চাটা করতে পারে না। তাদের চর্চা অব্যাহত ছিল, আমি এই জন্যই বলছি যে ওই জামাতের যে নির্বাচনে অংশগ্রহণ 18 সালে, তাদের নিবন্ধন বাতিল, আর আওয়ামী লীগের বর্তমান যে প্যাটার্ন, এই প্যাটার্নকে এক করে গুলিয়ে ফেলা কোনোভাবেই উচিত না এবং এক না। এখন বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে এখানে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি আমরা তৈরি করেছি। এই ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি আমরা ক্লিয়ার করতে চাই। এই জন্য আমরা সরকারকে বলছি যে আপনারা যদি আওয়ামী লীগকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান, আমাদের আপত্তি নাই। আপনি যেটা বললেন না যে আমরা সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই, যেহেতু এই নির্বাচনটা
দলীয় প্রতীকে হচ্ছে না, নির্দলীয়। উই হ্যাভ নো প্রবলেম। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেম ইজ দ্যাট আপনি যেহেতু তার উপর একটা ইনজাংশন দিয়ে রেখেছেন বা পার্লামেন্টে তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার সংগঠনের উপরে ওটাই তো বলছি, পোস্ট না যে থাকলে তাদের আমার উপরে যেহেতু না। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা তাদের কার্যক্রম ব্লক করে দেওয়া হয়েছে, ব্লক করার পরেও আপনি তাকে ধরেন যে সেকেন্ডারি লেভেলে তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চান, এটাই আমি মনে করি একটা দ্বিমুখী অবস্থান, জি। সববিরোধী অবস্থান। এই জন্য আমরা সরকারকে বলছি, যদি আপনারা ইলেকশনে অংশগ্রহণ করতে দিতে চান আওয়ামী লীগকে, আমাদের তো অসুবিধা নেই, দিয়ে দেন, অসুবিধা নেই, কিন্তু তার আগে নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করেন। জি। আওয়ামী লীগকে ওপেন করে দেন, ওপেন করে দিয়ে ইলেকশনে আসুক, খেলেন তারপরে মাঠে। জি। খেলায় কে হারবে কে জিতবে আমরা দেখতে চাই, জনগণ আরেকবার দেখতে চাই। অতীতেও খেলা হয়েছে মাঠে, ফলাফল জনগণ দেখেছে, আমরা আরেকবার খেলা দেখতে চাই। এই জন্যই বলছি জি। যে এখানে আপনারা ধোঁয়াশাপূর্ণ অবস্থান বিলং করিয়েন না, পরিষ্কার করেন জি। যে আপনারা অংশগ্রহণ করতে দিতে চান, যদি চান ওকে ফাইন, জি, ওপেন করে ফারুক দেন, হাসান, অনেক আর যদি না ধন্যবাদ। চান ব্লক করে দেন। জি, অনেক ধন্যবাদ। আমি ক্লিয়ার করতে চাই। আমি এই উত্তরটা আপনার কাছ থেকে বিরতির পরে শুনেছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। যাব আলোচনা, অ্যাডভোকেট পাপি আপনার কাছে যাই। দুই আমলে আসলে আওয়ামী লীগ এবং জামায়াতের প্যাটার্ন নিয়ে আলোচনা হচ্ছিল, তার সাথে আমি একটু যোগ করতে চাই, কিছুদিন আগে লালদিঘিতে গিয়ে জামায়াত আমির বলছিলেন যে যদি সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে সেই ক্ষেত্রে 96 সালের মতন পরিস্থিতি তৈরি হবে। এখন আমরা তো জানি যে 96 সালে তো জামায়াত এবং আওয়ামী লীগ একটা লিয়াজতে ছিল সেই সময়। তো এই কথার মধ্য দিয়ে কি তিনি আসলে বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগের সাথে আরেকটা এরকম লিয়াজত তৈরি হয়ে তারা আসলে আওয়ামী লীগকে প্রত্যাবাসন করাতে পারে কিনা, কি মনে করেন? লিয়াজতে আছে, তারা লিয়াজতেও আছে এবং এগুলো অনেক বিশ্লেষণ করলে অনেক সময় লেগে যাবে। এই নির্বাচনটা একটা লিয়াজো ভিত্তিকই জামাত ইসলামের নির্বাচন হয়েছে। বিশেষ করে আমি কুষ্টিয়া বলেন, বাগেরহাট বলেন, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ, এগুলো সেকেন্ড সবসময় জামাত ছিল, সেটা সঠিক। কিন্তু আওয়ামী লীগের ভোটগুলি যা ছিল পরিমাণে, আওয়ামী লীগ যে দিছে না সরকার দেওয়াইছে, এটা জামাত আর ইউনিয়ন সরকারই বলতে পারবে। কিন্তু আওয়ামী লীগের পার্সেন্টেজটা ভোটের সব জামাতের পাল্লাতেই পড়েছে, এটাই দেখানো হয়েছে। এখন দিছে না দেখাইছে, এটা হলো তারা তাদের ব্যাপার, ঠিক আছে, এটা একটা গেল। আর রাজনৈতিকভাবে নিষিদ্ধ, আপনি সংবিধান সংশোধনের যে কথাটা বললেন, এখন আর্টিকেল 36, 37, 38, 39 কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক দলের বক্তব্য, বিবৃতি, সেমিনার এবং রাজনীতি করার যে স্বাধীনতা, আপনি যখন আওয়ামী লীগের রাজনীতিটা নিষিদ্ধ করে দিবেন, তাহলে আপনাকে সংবিধানের এই জায়গাটাতে সংশোধনী আনতে হবে। আর পার্মানেন্টলি অপরাধের বিচার আপনি করতে পারেন এবং এই টাইপের অপরাধ অদূর ভবিষ্যতে কেউ যাতে করতে না পারে। আপনি একই ধরেন এই যে লামিসা মেয়েটার হত্যা, যে বিচারটা, যাতে এই বিচারটা তড়িৎ কেন করা হচ্ছে, যাতে আর অদূর ভবিষ্যতে এরকমভাবে কেউ ঘটনা ঘটাতে সাহায্য না পায়, সাহস না পায়। তো শেখ হাসিনা যে ঘটনাগুলো ঘটিয়েছে বাংলাদেশে 2008 সাল থেকে ভারতে পলায়নের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এইরকম ঘটনা বাংলাদেশে আর কেউ যাতে ঘটাতে না পারে, এটা হচ্ছে একটা মানসিক এবং সবার একটা প্রত্যাশা। এই প্রত্যাশা এইখানে আছে। এখন এইখান থেকে আপনি রাজনীতি যখন নিষিদ্ধ করবেন, অপরাধীকে ঘৃণা করেন, অপরাধকে ঘৃণা করেন, অপরাধীর বিচার করেন এবং খুব সততার মাধ্যমে প্রকাশ্যে আন্তর্জাতিকভাবে, এগুলো কিন্তু সবার ঠিকঠাক আছে। কিন্তু আপনি রাজনীতি নিষিদ্ধ, এটা আপনি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি নিষিদ্ধ না করলেও নিষিদ্ধের মতো আনুষ্ঠানিক ঘোষণা নাই, কিন্তু কোনো কর্মসূচি কিন্তু পালন করতে দেয়নি এবং বাড়ি থেকে তুলে গুম, খুম, অপহরণ, মিথ্যা মামলা একবার পর্যদস্ত করে কিন্তু রেখে দিয়েছিল এবং এই সমস্ত হাতিয়ারগুলো প্রশাসনকে দিয়ে তারা মিথ্যা মামলার ইউজ করেছিল। এখন এই ক্ষেত্রে তাহলে যেটা বলল ফারুক, যেটা বলল যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ছিল না, আওয়ামী লীগ জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল না, তাদের নিবন্ধনটা বাতিল করার অ্যাপিলেট ডিভিশনের কোর্টের মাধ্যম দিয়ে একটা ব্যাপার ছিল, আর প্রতীকটা স্থগিত ছিল ইয়েতে। তো কোর্টের মাধ্যম দিয়ে যখন নিবন্ধনটা তাদেরকে দিয়ে দিছে, তখন নির্বাচন কমিশন তাদেরকে প্রতীকটা ফেরত দিছে। এই কথাটা যে বলল, তো এখন জামাতেরটা, আওয়ামী লীগেরটা কোন পদ্ধতিতে আপনি করবেন, তাহলে সেটাও তাদের ভোট 33% হোক, 35 কি 37%, এই ভোটটা তাহলে আপনি তো নিচ্ছেন, নেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা নাই, কিন্তু ভোটার হিসেবে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি বলছেন যে অবৈধ কিংবা নিষিদ্ধ। আমরা বাংলাদেশের সবাইকে বলছি আপনার গায়ে বাঁধানোর দরকার নাই, কারণ আপনি তো জামাতের পক্ষে অন্যান্য বক্তারা যখন টকশোয়ে আসে বলে এখানে জামাতকে আনা উচিত ছিল, জামাতকে অন করে কেউ কথা বলে না, কিন্তু আপনি তো জামাতের পক্ষ হয়ে প্রত্যেকটা কথা রেসপন্ড করছেন, উত্তর দিচ্ছেন। স্বাভাবিক কারণে জামাতের যা কথা আমি আপনাকেই তো বলবো, অন্য কাউকে তো বলবো না।
এটা গেল একটা। মুশকিল। আর মনিরুল হক চৌধুরীর যে ব্যাপারটা, মনিরুল হক চৌধুরী যে কথাটা বলছে, কথাটা বলার ঢঙের ভিতরে কি ঢঙের অভাব ছিল কিনা আমি জানি না, আর ধরার অভাব ছিল কিনা আমি জানি না, তো বিষয়টা সত্য। আমার এই ক্ষেত্রে বাস্তব কিছু অভিজ্ঞতা আছে। আমি যখন 86 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু মেয়ে সালেহা টালেহা এরা ইসলামী ছাত্রী সংস্থা করতো, তৎকালীন সময়ে ছাত্রী সংস্থার নেত্রী ছিল। তা আমরা ধরেন রোকেয়া হলের মেয়েকে জি, শেষ করুন। নেত্রীদের কাপুসিরা হলে আনতে গেলে পারমিশন লাগতো প্রভোস্টের, কিন্তু ওরা বোরখার ভিতরে যে এসে হলের ভিতরে তাদের কার্যক্রম চালাতো অন্য হলে এসে, এটা বোঝার কোনো জায়গা উপায় থেকে। ছিল না। জি। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা কিন্তু তাদেরকে ধরে ফেলছি, যেটা অন্য হলের মেয়ে জি। আসছে বহিরাগত হিসেবে, জি। পরে নোটিশ দিয়ে তাদেরকে থামানো হয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে যেহেতু সময় নেই, ফারুক হাসান একেবারে একবারে 30 শেষ করি, সেকেন্ডে হ্যাঁ, শেষ করছি। একবারে 30 সেকেন্ডে দেখেন, রাজনীতি নিষিদ্ধ করা আর রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক। আপা বারবার দুটো বিষয়কে বারবার গুলিয়ে ফেলার চেষ্টা করছেন। যেমন ধরেন, এই যে আপা বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না, কারণ আওয়ামী লীগকে পলিটিক্যালি এজ এ প্ল্যাটফর্ম, এজ এ অর্গানাইজেশন সরকার নিষিদ্ধ করেছে। কেন? কার্যক্রম না থাকলে রাজনীতি তো থাকে না। আসবো কেন করেছে? বিকজ অফ গণহত্যার সাথে সংশ্লিষ্ট, মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্ট এরকম কোনো ব্যক্তি প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগ 2024 সালে যেটা করেছে, এটা হচ্ছে জাতিসংঘ কর্তৃক ফারুক হাসান, শেষ করুন। মানবতা অপরাধ হিসাবে কিন্তু স্বীকৃতি পেয়েছে, জাতিসংঘ বলেছে। জি। এই যে আপনি দেখেন, ইন্ডিয়া ছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, আপনি জানেন এই সংগঠনটা ইন্ডিয়ান গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে। জার্মানিতে নেজি পার্টি প্রায় 47 বছর রাজনীতি করেছে, এই জি। পার্টিকে জার্মান সরকার নিষিদ্ধ করেছে। কেন? কারণ তারা মানবতা বিরোধী অপরাধের সাথে জি, ফারুক সংশ্লিষ্ট হাসান, ছিলেন, গণহত্যা শেষ করবো। করেছেন। আওয়ামী লীগও সেম কাজটা করেছে। এবং আপনি এই দুটো বিষয়কে কেন এক করছেন আপা বারবার? জি। আওয়ামী লীগ হচ্ছে পলিটিক্যালি এজ এ অর্গানাইজেশন গণহত্যাকারী জি, সংগঠন ফারুক হিসেবে হাসান নিষিদ্ধ। এবং অ্যাডভোকেট এটা আসিফ কোনো আশরাফি legalize করার পাপি, সুযোগ নেই, আপনাদের করেছে না। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। কিন্তু জামাতের কোনো কথা বলতে গেলে যে আপনার গায়ে লেগে যাচ্ছে, জি, অনেক অনেক ধন্যবাদ, আমরা শেষ করছি। উত্তরটা জামাতের জি, পক্ষ অনেক থেকে অনেক দিচ্ছেন। ধন্যবাদ। দর্শক বক্তব্যটা দেখছিলেন এখানে বলছি। নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। রাজনীতি নিষিদ্ধ আর কার্যক্রম নিষিদ্ধ।